আজকে আমাদের টপিক হলো দ্রাব্যতা, দ্রাবক নিষ্কাশন, দ্রাব্যতার গুণফল, তারপরে সময়ায়ন প্রভাব, আয়নীকরণ গুণফল। এই কয়েকটা টপিক নিয়ে আমরা একটু পড়াশোনা করব। তো সবার আগে আমরা শুরু করি দ্রাবক নিষ্কাশন। মনে করে একটা পাত্র নিলাম আমি। সেই পাত্রে আছে কিছু পরিমাণ পানি আছে। পানির মধ্যে দ্রবণ তৈরি করা আছে কিসের? অ্যালকোহল। আর আরেকটা দ্রবণ তৈরি করা আছে CHCl3, ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম আর অ্যালকোহল এই দুটো জিনিস নিয়ে যদি দ্রবণ তৈরি করা হয়ে থাকে, তাহলে মনে করো এটা পানি, অ্যাকুয়াস সলিউশন। ঠিক আছে? তো এখানে জিনিসটা আসলে হয় কি, যখন তুমি ইথার যোগ করবা, এই পাশে নতুন করে কিছু পরিমাণ ইথার তুমি যোগ করলা। ইথার যোগ করলে আহ, যে পরিমাণ অ্যালকোহল এবং ক্লোরোফর্ম পানিতে দ্রবীভূত ছিল, সেটা আর এখানে থাকে না। আমরা জানি কি, যেমন দ্রব তেমন দ্রাবক। তো এখানে অ্যালকোহলটা পানিতে থেকে যায়, কারণ অ্যালকোহল পানির সাথে কি একটা হাইড্রোজেন বন্ধন গঠন করে। কিভাবে গঠন করে একটু দেখি তাহলে। মনে করো মিথাইল অ্যালকোহল। ঠিক আছে, মিথাইল অ্যালকোহল এখানে যে হাইড্রোজেন বন্ধন গঠন করতেছে পানির সাথে, এরকম করে অসংখ্য অণু একটা আরেকটার সাথে যুক্ত হয়ে থাকে। তো এটা যে অ্যালকোহলটা আছে, সেই অ্যালকোহলটা পানির সাথে দ্রবীভূত থাকতে পারে, কিন্তু এই যে ক্লোরোফর্ম যেটা আছে, ক্লোরোফর্ম কিন্তু কোনো রকম হাইড্রোজেন বন্ধন গঠন করে না। যদি হাইড্রোজেন বন্ধন গঠন না করে, তাহলে সেটা এখানে থাকতেও বেশি প্রিফার করে না, কারণ এটা কি জৈব যৌগ। জৈব যৌগ হলে এটা যখন আমরা ইথার নেই, ইথার নিলে ইথারের দ্রবণে চলে যায়। ইথারের দ্রবণে চলে গেলে এটা একটা আসলে একটা সাম্যাবস্থা তৈরি হয়। সম্পূর্ণটা চলে যায় না, কিছু পরিমাণ এখানে থাকে, কিছু পরিমাণ এখানে থাকে। তো এই থিমটাকে কাজে লাগায় আমরা একটু চলো কয়েকটা জিনিস একটু শিখে ফেলি। যেরকম মনে করো আমি এই যে দ্রবণটা নিছিলাম, এই দ্রবণের আয়তন হলো ভি অ্যাকুয়াস। এই দ্রবণটার আয়তন ভি অর্গানিক। আর এটা কি? ভি অ্যাকুয়াস। মনে করো প্রাথমিকভাবে এখানে যে পরিমাণ ক্লোরোফর্মটা ছিল, সেটা হলো W0। এইটুকু জিনিস নিয়ে আমরা কাজ শুরু করি। যেহেতু এখানে একটা বললাম সাম্যাবস্থা তৈরি হবে, সাম্যাবস্থা তৈরি হলে কি একটা সাম্য ধ্রুবক থাকবে। সাম্য ধ্রুবকের উপরে থাকবে CHCl3। ক্লোরোফর্মের ঘনমাত্রা কোনটা? ইথারে, কারণ কি এখান থেকে এখানে যাচ্ছে, সেহেতু ইথারে। এটা হলো অর্গানিক। আর নিচে থাকবে অ্যাকুয়াস। অ্যাকুয়াস। ঠিক আছে, এই কেটা আসলে একটা পরিচয় আছে। কেটার পরিচয়টা হলো কেডি। কেডি কেন? যে এখানে এটা চলে যাচ্ছে, নিজেদের মধ্যে এটা কি ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, কেডি। ঠিক আছে, বন্টন গুণাঙ্ক। ঘনমাত্রা সমান আমরা কি জানি? ঘনমাত্রা সমান আমরা কি যে এটা পড়ছিলাম, যে মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন যদি পড়ে থাকি, তাহলে এন অর্গানিক ডিভাইডেড বাই ভি অর্গানিক। আর নিচে কি অ্যাকোয়াস ছিল? এন অ্যাকোয়াস ডিভাইডেড বাই ভি অ্যাকোয়াস। এটাকে একটু সাজায় লিখি। সাজায় লিখলে আসে এন অর্গানিক ডিভাইডেড বাই এন অ্যাকোয়াস ইন্টু ভি অ্যাকোয়াস ডিভাইডেড বাই ভি অর্গানিক। যেহেতু দুই পাশে আমরা ক্লোরোফর্ম নিছি, এখন আমরা মোল সংখ্যা সমান তো এটা জানি, এন ইকুয়ালস টু কি? ডাব্লিউ ডিভাইডেড বাই এম। এটা জানি তো। যদি জানি, তাহলে এখানে কি ডাব্লিউ মানটা আলাদা দুটোর ক্ষেত্রে, কারণ কি এখানে বেশি যাবে, এখানে কম থাকবে, কিন্তু এম এর মানটা সেম, কারণ দুই ক্ষেত্রে আমরা নিচ্ছি কি? ক্লোরোফর্ম। তাহলে সেই জন্য এখানে আমরা লিখতেছি ডাব্লিউ অর্গানিক ডিভাইডেড বাই ডাব্লিউ অ্যাকুয়াস ইন্টু ভি অ্যাকুয়াস ডিভাইডেড বাই ভি অর্গানিক। এইটুকু ক্লিয়ার সবার? এইটুকু যদি ক্লিয়ার হয়, তাহলে আমাকে বলো, আমরা প্রাথমিকভাবে যখন ইথারটা যোগ করি নাই, তখন আমাদের যে দ্রবণটা ছিল সেটা ছিল W0 পরিমাণ ক্লোরোফর্ম নিয়ে। তো দেখো, প্রাথমিকভাবে আমরা কতটুকু আয়তন নিছি? W0। যখন আমরা কি এই ইথারটা অ্যাড করি নাই, তখন আমাদের ওজনটা ছিল W0। হ্যাঁ, সাম্যাবস্থা। আচ্ছা, জিনিসটা হলো কি, যখন আমরা এই ইথারটা উপরে যোগ করি, তখন ক্লোরোফর্ম এখান থেকে এখানে শিফট করে। এখান থেকে যখন এখানে শিফট করে, তখন আসলে পুরোপুরি শিফট করে না, একটা সাম্যাবস্থা তৈরি হয়। কিছু পরিমাণ ক্লোরোফর্ম এখান থেকে এখানে যায়, আবার সেখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে যায়, মোটামুটি একটা সাম্যাবস্থায় পৌঁছায়। একটা সাম্যাবস্থায় পৌঁছায়। এই বিক্রিয়া কখনো শেষ হবে না, মানে তুমি পুরোটাই যে এখান থেকে এখানে চলে যাবে, এটা কখনো তুমি বের করতে পারবে না। কখনোই পারবে না, যত তুমি ভালো কিছু দাও, সম্ভব না এটা। তো এটা সাম্যাবস্থা তৈরি করে।
সেই সাম্যাবস্থার যে সাম্য ধ্রুবকটা আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতেছি এইভাবে। তো এখানে এই যে এই সূত্রটা যেটা বললাম যে, আচ্ছা, যেটা বলছিলাম যে এখানে প্রাথমিকভাবে গৃহীত আয়তন যেটা ওজন যেটা ছিল সেটা হলো ডাব্লিউ নট, প্রাথমিকভাবে গৃহীত ভর। মনে করো যে যখন আমরা ইথার দ্রবণটা যোগ করছি, সেই ইথার দ্রবণ যোগ করার পর এই পানির অংশটুকুতে W1 পরিমাণ দ্রব্য আছে, W1 পরিমাণ। তাহলে যে ডাব্লিউ অ্যাকোয়াস, এটার কত, মান কত, W1। আর এটা যদি W1 হয় আর এর আদি যখন ইথার যোগ করি না তখন যদি W0 হয়, তাহলে কি এখান থেকে যতটুকু চলে গেছে সেটার পরিমাণ হলো W0 মাইনাস W1, W0 মাইনাস W1। ঠিক আছে, বুঝতে পারছি তো? এরপরে এটা লেখো ভি অ্যাকোয়াস ডিভাইডেড বাই ভি অর্গানিক। এই অংশটুকুতে এই পাশে পার করে দাও, কেডি ইন্টু ভি অর্গানিক ডিভাইডেড বাই ভি অ্যাকোয়াস। এটাকে ভেঙে দাও, W0 ডিভাইডেড বাই W1 মাইনাস 1। ঠিক আছে, তো 1টাকে যদি এই পাশে পার করে দিই, W0 পরিমাণ হলো ইথার এই দ্রবণটা যোগ করার আগে, যখন আমরা ইথার দেইনি তার আগে ছিল W1 পরিমাণ, W0 পরিমাণ। আর W1 যেটা, সেটা হলো যখন আমরা ইথার যোগ করছি কিছু পরিমাণ এখানে শিফট করছে, শিফট করার পর এইখানে যতটুকু আছে সেটা হলো W1। ঠিক আছে, আচ্ছা, এটা এখন ক্যালকুলেশন করো, কেডি ইন্টু ভি অর্গানিক ডিভাইডেড বাই ভি অ্যাকোয়াস প্লাস 1 ইকুয়ালস টু W0 বাই W1। এটা থেকে ফাইনালি যখন তুমি সূত্রতে আসবে তখন আসবে W1 ইকুয়ালস টু W0 ইন্টু ভি অ্যাকোয়াস ডিভাইডেড বাই কেডি ইন্টু ভি অর্গানিক প্লাস ভি অ্যাকোয়াস। আচ্ছা, এরপরে আমরা এই যে ইথার যে অংশটুকু নিচ্ছি আমরা সেই অংশটুকুকে আবার আমরা সরাই দিলাম, সরাই দিয়ে তখন আমাদের এখানে কতটুকু ছিল, এখানে W1 পরিমাণটা ছিল। W1 পরিমাণ যদি এখানে থেকে থাকে সেখানে আবার আমরা ইথার যোগ করতেছি নতুন করে, ফ্রেশ ইথার, সেখানে কোনো ক্লোরোফর্ম নাই, তখন এখান থেকে কিছু পরিমাণ আবার এখানে যাবে, গেলে নতুন করে আবার সাম্যাবস্থা তৈরি হবে, সেক্ষেত্রে আরো কিছু পরিমাণ দ্রব্য ইথারে চলে আসবে। মনে করলাম সেই ক্ষেত্রে আসবে W2। W2 আসলে এরকম আগে ছিল W1 ইন্টু ভি অ্যাকোয়াস ডিভাইডেড বাই কেডি ইন্টু ভি অর্গানিক প্লাস ভি অ্যাকোয়াস। এইটা W1 এর মানটা কি এখানে পাইছি আমরা, বসাই দিই, W0 যেহেতু এই রাশিটা দুইবার আসবে তাহলে স্কোয়ার করে দিই, ভি অ্যাকোয়াস ডিভাইডেড বাই কেডি ইন্টু ভি অর্গানিক প্লাস ভি অ্যাকোয়াস হোল স্কোয়ার। সেম প্রসেসে আমরা তাহলে লিখতে পারি WN ইকুয়ালস টু W0 ইন্টু ভি অ্যাকোয়াস ডিভাইডেড বাই কেডি ইন্টু ভি অর্গানিক প্লাস ভি অ্যাকোয়াস হোল টু দি পাওয়ার n। এটা আমাদের ফর্মুলা। প্রশ্ন থাকতে পারে যে ভাই এটা কেন শিখতেছি, কোথাও তো শিখি নাই এটা। এটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ এইবার কুয়েট পরীক্ষা এটা আসছে, কুয়েট অ্যাডমিশন এটা আসছে, প্লাস এইচএসসিতে বরিশাল বোর্ডে এটা আসছিল, মানে এই কেডির অঙ্কটা আসছিল, সেহেতু তোমাদের শোনা ইম্পর্টেন্ট। পরিচয়গুলো লিখে নাও, কোনটার পরিচয়টা কি। WN এর পরিচয়টা লেখো। WN হলো n সংখ্যক বার দ্রাবক নিষ্কাশন করার পর অনিষ্কাশিত পরিমাণ। n সংখ্যক বার দ্রাবক নিষ্কাশন করার পর অনিষ্কাশিত পরিমাণ। n সংখ্যক বার দ্রাবক নিষ্কাশন করার পর অনিষ্কাশিত পরিমাণ। n সংখ্যক বার দ্রাবক নিষ্কাশন করার পর অনিষ্কাশিত পরিমাণ। অনিষ্কাশিত পরিমাণ লেখো। W0, W0 এর পরিচয় হলো প্রাথমিকভাবে গৃহীত দ্রব্যের ভর। প্রাথমিকভাবে গৃহীত দ্রব্যের ভর। W0 প্রাথমিকভাবে গৃহীত দ্রব্যের ভর। প্রাথমিকভাবে গৃহীত দ্রব্যের ভর। প্রাথমিকভাবে গৃহীত দ্রব্যের ভর। ঠিক আছে,
আচ্ছা, ভি অ্যাকুয়াস, প্রাথমিকভাবে গৃহীত দ্রবণের আয়তন। প্রাথমিকভাবে গৃহীত দ্রবণের আয়তন। প্রাথমিকভাবে আমরা কোনটা নিয়েছিলাম? এই যে এই অংশটুকু নিয়েছিলাম। উপরে যে ইথার দ্রবণ ওটা কিন্তু পরে নিছি। প্রাথমিকভাবে শুধু এইটা নিছি। প্রাথমিকভাবে গৃহীত দ্রবণের আয়তন। আচ্ছা, ভি অর্গানিক। ভি অর্গানিকের এটা পরিচয়টা লিখো। যা দিয়ে দ্রাবক নিষ্কাশন করা হচ্ছে, যা দিয়ে দ্রাবক নিষ্কাশন করা হচ্ছে, যা দিয়ে দ্রাবক নিষ্কাশন করা হচ্ছে, প্রতিবারে তার গৃহীত আয়তন। প্রতিবারে তার গৃহীত আয়তন। এখানে কি আমরা এন বার নিছি? তাহলে এন বার প্রতিবার যে পরিমাণ করে ব্যবহার করছে সেটা এটা। ঠিক আছে, প্রতিবারে তার গৃহীত আয়তন। এন, এন এর পরিচয়টা লিখো। যতবার দ্রাবক নিষ্কাশন করা হচ্ছে, যতবার দ্রাবক নিষ্কাশন করা হচ্ছে, এন, যতবার দ্রাবক নিষ্কাশন করা হচ্ছে। আর লাস্টে লিখো কেডির পরিচয়। কেডি হলো বন্টন গুণাঙ্ক। বন্টন গুণাঙ্ক, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। চাইলে ইংলিশটা লিখতে পারো, তোমাদের ইচ্ছা। বন্টন গুণাঙ্ক, ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, কেডির মান আমরা যে ফর্মুলা শিখলাম সেই ফর্মুলা অনুযায়ী কেডির মান অলওয়েজ গ্রেটার দ্যান 1। যদি লেস দ্যান 1 থাকে তাহলে কি করব? যদি লেস দ্যান 1 থাকে তাহলে আমাদের কাজ হলো অঙ্কে যখন ফর্মুলাটা ব্যবহার করব তখন 1 ডিভাইডেড বাই ওটা দিয়ে করা। মানে মনে করো যে ফর্মুলাতে দেওয়া আছে যে কেডি, সরি, প্রশ্নে দেওয়া আছে কেডি এর মান হলো 10⁻³ দেওয়া আছে 10⁻³। এটা কি 1 এর চেয়ে ছোট? অবশ্যই 1 এর চেয়ে ছোট হলে 1 ডিভাইডেড বাই 10⁻³ করে দিয়ে অঙ্কটা করব, হয়ে যাবে। কেডির মান গ্রেটার দ্যান 1 দেখে আমরা এখান থেকে কি বুঝতেছি? এখান থেকে আমরা বুঝতেছি যে এই দ্রবণটা থেকে সে এই দ্রবণে যেতে সে বেশি প্রিফার করবে। যদি আমরা এরকম করতাম যে ইথারীয় দ্রবণে আমরা ক্লোরোফর্ম নিছি, নিয়ে উপর থেকে পানি যোগ করছে, মানে এখানে যেটা করছে সেটা ঠিক উল্টাটা। ইথারীয় দ্রবণে ক্লোরোফর্ম আছে, সেখান থেকে আমরা পানি নিচ্ছি, মানে উপরে পানি দিচ্ছি। তাহলে কেডি এর মান দেখবো প্র্যাকটিক্যালি করবা মানে লেস দ্যান 1 চলে আসবে সেই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যখন মানে এমন দ্রাবক ব্যবহার করা হয় যেন কেডি ইজ গ্রেটার দ্যান 1 হয়। তো চলো একটা অঙ্ক করি। লিখো 250 ml জলীয় দ্রবণে, 250 ml জলীয় দ্রবণে 250 ml জলীয় দ্রবণে কিছু আয়োডিন ছিল, কিছু আয়োডিন ছিল। 250 ml জলীয় দ্রবণে কিছু আয়োডিন ছিল। এই আয়োডিনকে কার্বন টেট্রাক্লোরাইড CCl4, এই আয়োডিনকে CCl4 দিয়ে নিষ্কাশন করা হচ্ছে। এই আয়োডিনকে CCl4 দিয়ে নিষ্কাশন করা হচ্ছে, নিষ্কাশন করা হচ্ছে। লিখছি? ঠিক আছে, লেখো কেডি ইকুয়ালস টু I2 aqueous divided by I2 CCl4 equals to 10⁻²। লিখছি? শতকরা নিষ্কাশন নির্ণয় করো। শতকরা নিষ্কাশন নির্ণয় করো যখন, শতকরা নিষ্কাশন নির্ণয় করো যখন 100 ml CCl4 দিয়ে 100 ml CCl4 দিয়ে 100 ml CCl4 দিয়ে একবার নিষ্কাশন করা হচ্ছে। 100 ml CCl4 দিয়ে একবার নিষ্কাশন করা হচ্ছে। পুরো প্রশ্নটা নাকি শুধু প্রশ্নটা? 100 ml CCl4 দিয়ে একবার নিষ্কাশন করা হচ্ছে। 100 ml CCl4 দিয়ে একবার নিষ্কাশন করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর, প্রতিবার 50 ml দিয়ে, প্রতিবার 50 ml CCl4 দিয়ে, প্রতিবার 50 ml CCl4 দিয়ে দুইবার নিষ্কাশন করা হচ্ছে। ডট ডট দাও। প্রতিবার 50 ml CCl4 দিয়ে দুইবার নিষ্কাশন করা হচ্ছে।
প্রতিবার 50 ml CCl4 দিয়ে 2বার নিষ্কাশন করা হচ্ছে। চলো 1 নাম্বারটা যেটা সেটা আমি করে দিচ্ছি। 1 নাম্বার সূত্রটা আমাদের কি ছিল? W কয়বার করছি? একবার করছি না? তাহলে W1 equals to W0 into V aqueous divided by KD into V organic plus V aqueous হোল টু দি পাওয়ার কত? 1। W0 এর মান জানা আছে? W0 এর মান কিন্তু আমার জানা নেই, বাকিগুলোর জানা আছে। চলো লিখি। এখানে ভি অ্যাকোয়াসের যে আয়তন মানে এককটা সেটা তোমরা লিটারেও নিতে পারো, এমএলও নিতে পারো, তোমাদের ইচ্ছা, কারণ এখানে উপরে নিচে কাটাকাটি হয়ে যাবে, সেম ঘটনা। তো আমি এমএল ধরেই করতেছি। কেডি এর মান কত দেওয়া আছে? 10⁻²। আমি বললাম যেটা থাকবে উল্টা করাই দিবা, এটা এত ইন্টু 100, 100 বলা আছে না, 100 ml প্লাস কত 250, কত আসে W0/41। দেখো আসছে তো নাকি, ক্যালকুলেটর হিসেব করো। আসছে, ঠিক আছে। আচ্ছা এটা আমাদের কি কিসের পরিমাণ বের হয়েছে? অনিষ্কাশিতর পরিমাণটা বের হয়েছে, কারণ W1 এর পরিচয়টা কি ছিল? অনিষ্কাশিত পরিমাণ। তাহলে নিষ্কাশিত হয়েছে কতটুকু? নিষ্কাশিত হয়েছে W0 মাইনাস W1, মানে কি W0 মাইনাস W0 ডিভাইডেড বাই 41 ইকুয়ালস টু 40 W0 ডিভাইডেড বাই 41। এটা নিষ্কাশিত হয়েছে। শতকরা নিষ্কাশন যদি এখন হিসাব করি, শতকরা নিষ্কাশন, নিষ্কাশিত হয়েছে কতটুকু? এটা 40 W0 ডিভাইডেড বাই সরি 41। এইটা পুরোটা কতটুকু? পুরোটা হলো W0 ইন্টু 100%। দেখো 97.5 আসে নাকি, ক্যালকুলেশন করো তো। ঠিক আছে, তাহলে এটা হলো তোমাদের অ্যান্সার। শতকরা নিঃশ্বাসন কতটুকু? 97.5%। তোমরা এখনই 2 নাম্বারটাও করো, 2 নাম্বারটা তোমরা এখনই করো। আচ্ছা কেডি এর মানটা এখানে একটা সুন্দর প্রশ্ন বলতে গেলে। ঘটনা হলো যে দেখো আমরা এখানে কি কাজটা করছি, কেডি এর মানটা কি উপরে ছিল অর্গানিক সলিউশনের ঘনমাত্রা, নিচে ছিল অ্যাকোয়াস সলিউশন, তাই তো? কেডি এর মানটা এখানে কি দেওয়া আছে? I2 অ্যাকোয়াস উপরে, নিচে CCl4, ঠিক আছে? এই জিনিসটা হয়তো খেয়াল করো নাই, ভালো করে খেয়াল করো। 2 নাম্বারটা এখানে করে ফেলো তো। শুধু এখানে W2 হবে আর ওই পাশে উপরে স্কয়ার হবে, এটা একটু খেয়াল রাখবো। মানে 99 পয়েন্ট আসবে, 2 নাম্বারটার অ্যান্সার আসবে 99 পয়েন্ট সামথিং কিছু একটা, বাক্স পার্সেন্ট, ঠিক আছে? তো একটু খেয়াল করো এই জিনিসটা। দেখো আমরা কি করছি, আমরা 50 ml নিয়ে 2বার করছি। আচ্ছা 95 যারা বললো ওরা কি এখানে এখানে কিন্তু 100 না হয়ে 50 হবে কিন্তু, সেটা ধরে কিন্তু দেখো, ভালো করে ক্যালকুলেশন করো। আচ্ছা প্রতিবার যখন আমরা 50 ml করে নিছি, 50 ml করে নিয়ে আমরা কয়বার করছি? 2বার করছি। 2বারে মিলে 50 ক্ষেত্রে 100। আর আমরা আরেকবার করলাম কি, 100 দিয়ে একবার করছি, সেটার ক্ষেত্রে নিষ্কাশনের পরিমাণের চেয়ে 2বার করা নিষ্কাশনের পরিমাণটা বেশি। এটা থেকে যে জিনিসটা আমরা জানি যে এই যে আহ, মানে যত বেশিবার করতেছে তত বেশিবার কি নিষ্কাশিত হচ্ছে বেশি। কেন? কারণ এইখানে সংস্পর্শ, এই যে তলের যে সংস্পর্শটা আছে এটা বেশি পাচ্ছে, তলের সংস্পর্শটা বেশি পাওয়ার কারণে বেশি পরিমাণ ওখানে চলে যায়, আর শতকরা নিষ্কাশনের পরিমাণটা বেশি চলে আসে। তো এটা ছিল মোটামুটি তোমাদের কেডির অংশটুকু। চলো একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা একটু বাসায় ট্রাই করবা। দেখো দুটি ভিন্ন ভিন্ন পাত্র এ এবং বি, দুটি ভিন্ন ভিন্ন পাত্র এ এবং বি, দুটি ভিন্ন ভিন্ন পাত্র এ এবং বি, দুটি ভিন্ন ভিন্ন পাত্র এ এবং বি এর ভিতর
লিখছি, দুটি ভিন্ন ভিন্ন পাত্র এ এবং বি এর ভিতর আলাদা করে কিছু পানি এবং CCl4 রাখা হলো। আলাদা করে কিছু পানি এবং CCl4 রাখা হলো। CCl4 রাখা হলো। পাত্র এতে কিছু আয়োডিন, পাত্র এতে কিছু আয়োডিন এবং পাত্র বিতে কিছু আয়োডিনের জলীয় দ্রবণের সাথে এবং পাত্র বিতে কিছু আয়োডিনের জলীয় দ্রবণের সাথে কিছু আয়োডিনের জলীয় দ্রবণের সাথে জলীয় দ্রবণের সাথে 0.1 মোলার ঘনমাত্রার 0.1 মোলার ঘনমাত্রার লিখা হয়েছে 0.1 মোলার ঘনমাত্রার পটাশিয়াম আয়োডাইড KI, পটাশিয়াম আয়োডাইড দ্রবণে রাখা হলো। পটাশিয়াম আয়োডাইড দ্রবণে রাখা হলো। এরপরে এই চিত্রটা আঁকো। এইখানে কিছু পরিমাণ আয়োডিন আছে, এইখানে কিছু পরিমাণ আয়োডিন আছে। এটা পাত্র এর ক্ষেত্রে। পাত্র বির ক্ষেত্রে এইখানেও আয়োডিন আছে, এইখানেও আয়োডিন আছে, সাথে এখানে কিছু 0.1 মোলার পটাশিয়াম আয়োডাইড আছে। দেখো লেখা হয়েছে, দেখো লেয়ার 1, 2, 3 এবং 4 থেকে, লেয়ার 1, 2, 3 এবং 4 থেকে, এগুলো সবগুলো লেয়ার এক একটা, 1, 2, 3, 4, লেয়ার 1, 2, 3 এবং 4 থেকে ঠিক আছে, লেয়ার 1, 2, 3 এবং 4 থেকে যথাক্রমে যথাক্রমে 5, 10, 5 এবং 5, যথাক্রমে 5, 10, 5 এবং 5 ml দ্রবণ, 5, 10, 5 এবং 5 ml দ্রবণ তুলে নিয়ে যথাক্রমে 0.1 মোলার, তারপরে কমা কমা দিয়ে 0.01 মোলার 3 বার লেখো, 0.01 মোলার, 0.01 মোলার, 0.01 মোলার, 0.01 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণে, সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, Na2S2O3 এত দ্রবণে 20.95 20.95, 3.38, 14.95 এবং 3.45 ml, 14.95, 20.95, 3.38, 14.95 এবং 3.45 ml প্রশমিত, এত ml প্রয়োজন হয় প্রশমিত করার জন্য, এত ml প্রয়োজন হয় প্রশমিত করার জন্য, এত ml প্রয়োজন হয় প্রশমিত করার জন্য। একটা ছিল উদ্দীপক। এবার প্রশ্ন লেখো। 1 নাম্বার, প্রতিটি লেয়ার থেকে প্রতিটি লেয়ার থেকে প্রতিটি লেয়ার থেকে ভিন্ন ভিন্ন আয়তনের প্রতিটি লেয়ার থেকে ভিন্ন ভিন্ন আয়তনের দ্রবণ তুলে নেওয়ার কারণ কি? প্রতিটি লেয়ার থেকে ভিন্ন ভিন্ন আয়তনের দ্রবণ তুলে নেওয়ার কারণ কি? তুলে নেওয়ার কারণ কি?
প্রতিটি লেয়ার থেকে ভিন্ন ভিন্ন আয়তনের দ্রবণ তুলে নেওয়ার কারণ কি? প্রতিটি লেয়ার থেকে ভিন্ন ভিন্ন আয়তনের দ্রবণ তুলে নেওয়ার কারণ কি? সাথে লেখো, একে প্রশমিত করতে একে প্রশমিত করতে একে প্রশমিত করতে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার একে প্রশমিত করতে ভিন্ন ভিন্ন ঘনমাত্রার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ব্যবহারেরই বা কারণ কি? সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ব্যবহারেরই বা কারণ কি? সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ব্যবহার করারই বা কারণ কি? আচ্ছা, এই পর্যন্ত পুরো প্রশ্নটা আমি একবার রিপিট করতেছি, তোমরা একটু মিলাই নাও। দুটি ভিন্ন পাত্র এ এবং বি এর ভিতর আলাদা করে কিছু পানি এবং CCl4 রাখা হলো। পাত্র এতে কিছু আয়োডিন এবং পাত্র বিতে কিছু আয়োডিনের জলীয় দ্রবণের সাথে 0.1 মোলার পটাশিয়াম আয়োডাইড যোগ করা হলো। আচ্ছা, তারপরে চিত্রের পরে লেয়ার 1, 2, 3 এবং 4 থেকে যথাক্রমে 5, 10, 5 এবং 5 ml দ্রবণ তুলে নিয়ে যথাক্রমে 0.1 মোলার, 0.01 মোলার, 0.01 মোলার, 0.01 মোলার, 0.01 মোলার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ 20.95, 3.38, 14.95 এবং 3.45 ml প্রশমিত করতে প্রয়োজন হয় প্রশমিত করার জন্য। 1 নম্বর প্রশ্ন, প্রতিটি লেয়ার থেকে ভিন্ন ভিন্ন আয়তনের দ্রবণ তুলে নেওয়ার কারণ কি? একে প্রশমিত করতে ভিন্ন ঘনমাত্রার সোডিয়াম থায়োসালফেট দ্রবণ ব্যবহারের বা কারণ কি? এটা ছিল 1 নাম্বার। 2 নাম্বারটা লিখো, উপরোক্ত তথ্য থেকে নিচের বিক্রিয়াটির কেসি নির্ণয় করো। নিচের বিক্রিয়াটা কি? বিক্রিয়া ছিল I2 প্লাস I মাইনাস এটা। হ্যাঁ, কেসি নির্ণয় করো। উপরোক্ত তথ্য থেকে নিচের বিক্রিয়াটির কেসি নির্ণয় করো। এই প্রশ্নটা সলভ করবো তোমরা, রাসায়নিক পরিবর্তন পড়তেছো আশা করি, যে স্যারের কাছে পড়ো, ওই অধ্যায় শেষ করার পরে এটা করবো। সুন্দর অঙ্ক, দুটো অধ্যায় মিশানো আছে, বাসায় ট্রাই করবা। চলো আমরা এর পরের পড়ি, দ্রাব্যতা। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে সাম্যদ্রবক অনেকগুলো আছে, সেই সাম্যদ্রবক গুলোকে আমরা অনেক নামে চিনি। যেরকম কখনো আমরা KSP নামে চিনি, কখনো আমরা সেটাকে KIP নামে চিনি, কখনো সেটাকে KD নামে চিনি, কখনো সেটাকে KA নামে চিনি, KB নামে চিনি, KC নামে চিনি, KP নামে চিনি। এতগুলো নাম আছে সাম্যদ্রবকের, সবগুলোই সাম্যদ্রবক, কিন্তু জাস্ট এক একটা কেস আলাদা আলাদা, সেই জন্য এগুলোর এক একটা আলাদা আদর করে নাম দেওয়া হয়েছে আমাদের। চলো দ্রাব্যতাটা পড়ি। দ্রাব্যতার সংজ্ঞা কে বলতে পারবো, বলো। দ্রাব্যতার সংজ্ঞা। আচ্ছা, দ্রাব্যতার সংজ্ঞা মেবি আমরা এটা পড়ছিলাম যে প্রতি 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রবীভূত থাকবে সম্পৃক্ত দ্রবণে, ইত্যাদি ইত্যাদি। তো এটা ছিল সবচেয়ে মনে করো বাজে সংজ্ঞা যেটা আমরা পড়ে আসছি। দ্রাব্যতার সবচেয়ে উত্তম সংজ্ঞা যেটা হলো সেটা হলো সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে আমরা বলি দ্রাব্যতা। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা কি বললাম? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলে। এখানে দুইটা কথা আছে, একটা হলো ঘনমাত্রা, আরেকটা হলো সম্পৃক্ত। অসম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে দ্রাব্যতা বলতে পারবো না। এখানে ঘনমাত্রাকে যদি আমরা দ্রাব্যতা বলি, তাহলে ঘনমাত্রার যা যে একক, দ্রাব্যতার সেম একক। ঘনমাত্রা একক কি আমরা জানি? মোলার, মোলাল, নরমাল, তারপরে হচ্ছে যে ppb, ppm, সবগুলো একক কি আমাদের ঘনমাত্রার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তার মানে এই সবগুলো সেম একক দ্রাব্যতার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু আমরা কোনটা পড়ি? আমরা পড়ি জাস্ট এটা, গ্রাম পার 100 গ্রাম H2O, এই এককটা দিয়ে আমরা কাজ করে থাকি। এটা দিয়ে সবচেয়ে বাজে অবস্থা, কারণ এটা দিয়ে কিছুই বোঝা যায় না।
যে আসলে দ্রবণের ঘনত্বটা কত বা কিরকম কি কিছু বের করা যায় না। এটা কেমিস্ট্রিদের এটা পছন্দ না, কেমিস্ট্রিদের সবচেয়ে পছন্দ হলো মোলার বা মোল পার লিটার। এটা হলো কেমিস্ট্রিদের পছন্দের একক। তো চিন্তা করো, যেহেতু আমাদেরকে এটা দিয়ে পড়তে হবে, আমরা এটা দিয়ে একটু চিন্তা ভাবনা করে দেখি। মনে করো একটা দ্রবণ নিছি, সেই দ্রবণের ভরটা হলো ক্যাপিটাল এম। দ্রবণে যে পরিমাণ দ্রব্য ছিল সেই দ্রবের ভরটা হলো স্মল এম। তাহলে দ্রাবকের ভরটা কত? দ্রাবকের ভরটা কত? ক্যাপিটাল এম মাইনাস এম। ঠিক আছে, আচ্ছা চিন্তা করো, ক্যাপিটাল এম মাইনাস স্মল এম পরিমাণ দ্রাবকে দ্রব্য আছে কত গ্রাম? এম গ্রাম, স্মল এম। তাহলে একে কত? 100 কত? 100 করলে আসবে এম ইন্টু 100 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের দ্রাব্যতা। দ্রাব্যতার সূত্রটা আমরা কি আসলো এখানে? তাহলে স্মল এম ইন্টু 100 ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। এটা হলো আমাদের দ্রাব্যতার ফর্মুলা। আচ্ছা, এখানকার এখানকার পরিচয়গুলো একটু আমাকে বলো দেখি। তাহলে স্মল এম এর পরিচয়টা কি? দ্রবের ভর। ক্যাপিটাল এম এর পরিচয়টা কি? দ্রাবকের ভর। আর ক্যাপিটাল দ্রবণের ভর, ঠিক আছে। আর ক্যাপিটাল এম মাইনাস স্মল এম, এটার পরিচয় কি? দ্রাবকের ভর। ঠিক আছে, এই তিনটা পরিচয় দিয়ে তাহলে চলো একটা অঙ্ক করি। দেখো, 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন লবণের দ্রাব্যতা কোন লবণের দ্রাব্যতা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন লবণের দ্রাব্যতা 60 গ্রাম পার 100 গ্রাম H2O। 60 গ্রাম পার 100 গ্রাম H2O। 60 গ্রাম পার 100 গ্রাম H2O। ওই তাপমাত্রায় ওই তাপমাত্রায় 15 গ্রাম লবণ দ্বারা ওই তাপমাত্রায় 15 গ্রাম লবণ দ্বারা ওই তাপমাত্রায় 15 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে কি পরিমাণ কি পরিমাণ পানির প্রয়োজন? কি পরিমাণ পানির প্রয়োজন? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটি লবণের দ্রাব্যতা 60 গ্রাম পার 100 গ্রাম H2O। ওই তাপমাত্রায় 15 গ্রাম লবণ দ্বারা সম্পৃক্ত দ্রবণ প্রস্তুতিতে কি পরিমাণ পানির প্রয়োজন? তাহলে এখানে বলো, দ্রাব্যতা দেওয়া আছে, এস এর মানটা আমার দেওয়া আছে। লবণ লবণ মানে কি? দ্রবের ভরটা আমার দেওয়া আছে। চাইছে কি? এটা বের করতেই পারি ইজিলি। 1 নাম্বার, এটা হলো এস এর মান 60, ক্যাপিটাল এম এর মান 15 ইন্টু 100 ডিভাইডেড বাই কি? ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। ক্যালকুলেটর হিসাব করবো নাকি মুখে মুখে? মুখে মুখে করবো। 15 ডিভাইড বাই 60 কত? 4। 4 ডিভাইড বাই 25, অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা লেখো তাহলে। 2 নম্বর অঙ্ক বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে প্রতি লিটার দ্রবণে লিটার দ্রবণে প্রতি লিটার দ্রবণে 58.5 58.5 58.5 গ্রাম ইথানোয়িক অ্যাসিড CH3COOH ইথানোয়িক অ্যাসিড দ্রবীভূত থাকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে 58.5 গ্রাম
ইথানোয়িক অ্যাসিড দ্রবীভূত আছে বা থাকে। দ্রবণের ঘনত্ব 1.005 গ্রাম পার এমএল। দ্রবণের ঘনত্ব 1.005 গ্রাম পার এমএল। গ্রাম পার এমএল, G/ml, গ্রাম পার এমএল। দ্রবণে ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণ কত? দ্রবণে ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণ কত? দ্রবণে ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণটা কত? ঠিক আছে, চলো এইটা একটু সলভ করার চেষ্টা করি। দ্রবের ভরটা দেওয়া আছে। দ্রবের ভর, দ্রব কি? ইথানোয়িক অ্যাসিড। দ্রবের ভর দেখো দেওয়া আছে 58.5 গ্রাম। দ্রবণের ভর কি দেওয়া আছে? দ্রবণের ভর দেওয়া নাই, কিন্তু ঘনত্ব দেওয়া আছে, ডি দেওয়া আছে। আর কি দেওয়া আছে? আয়তনটা দেওয়া আছে, ক্যাপিটাল এম ডিভাইড বাই ভি। গ্রাম পার এমএল এককটা নিচ্ছে 1.005, তাহলে বলা আছে প্রতি লিটারে। প্রতি লিটার মানে কি? এখানে 1000 ml লিখতে হবে, তাহলে ক্যাপিটাল এম কত আসবে? এম ইকুয়ালস টু 1005 গ্রাম। 1005 গ্রাম যদি এটা বের হয়, ওয়ান পয়েন্ট জিরো জিরো ফাইভ ক্যাপিটাল এম 1000, এই পাশে 1005। ঠিক আছে, আচ্ছা লিখলাম। এরপরে দেখো দ্রবণের ঘনত্ব যদি থেকে এখানে আমরা কি পাইলাম? দ্রবণের ভরটা পাইছি। বলছে আমাদের কি? দ্রবণে ইথানিক অ্যাসিডের শতকরা পরিমাণ। দ্রবণে ইথানিক অ্যাসিডের শতকরা পরিমাণ, দ্রবণের ভরটা আমার দেওয়া আছে, দ্রবণের শতকরা পরিমাণটা বের করতে হবে। চিন্তা করো, 1005 গ্রাম দ্রবণে দ্রব আছে কত গ্রাম? 58.5 গ্রাম। একে কত? 100 কত? 58.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 1005, এত গ্রাম। দেখো তো অ্যান্সারটা কত আসে? 5.83। এটাই হলো অ্যান্সার। শতকরা কত পরিমাণ আছে, তাহলে এটা সমান পার্সেন্ট লিখে দেবো, 5.83%। আচ্ছা চলো পরের অঙ্কটা একটু করি। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ml সম্পৃক্ত দ্রবণে 50 ml সম্পৃক্ত দ্রবণে 50 ml সম্পৃক্ত দ্রবণে 30 গ্রাম ভরের একটি লবণ দ্রবীভূত আছে। 30 গ্রাম ভরের একটি লবণ দ্রবীভূত আছে। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ml সম্পৃক্ত দ্রবণে 30 গ্রাম ভরের একটি লবণ দ্রবীভূত আছে। আচ্ছা, দ্রবণটির আপেক্ষিক গুরুত্ব 1.25। দ্রবণটির আপেক্ষিক গুরুত্ব 1.25। প্রশ্ন বলল দ্রাব্যতা নির্ণয় করো। দ্রাব্যতা নির্ণয় করো। আচ্ছা, আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব আর ঘনত্ব দুটো কি সেম জিনিস? গ্রাম পার লিটার এককে, মানে গ্রাম পার এমএলএ। গ্রাম পার এমএলএ আপেক্ষিক গুরুত্ব যেটা 1.25, এটা আবার কি ঘনত্ব? শুধু এককটা আসবে, গ্রাম পার এমএল। এটা যদি থাকে তাহলে কি চিন্তা করতে পারি? ডি ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই ভি। 1.25 ক্যাপিটাল এম এর মান জানি না, ভি এর মান হলো 50 ml। 50 ml কি দেওয়া আছে না? দেখো তো, 50 ml সম্পৃক্ত দ্রবণে
যদি দেওয়া থাকে তাহলে এখান থেকে আসবে ক্যাপিটাল এম এর মান আসবে 62.5। দেখো এস ইকুয়ালস টু স্মল এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম ইন্টু 100। স্মল এম এর মানটা তুমি জানো, ক্যাপিটাল এম এর মানটা তুমি জানলা, এস এর মানটা বের হবে না? এস এর মান দেখবো বের হবে, ওটাই অ্যান্সার। অ্যান্সার আসবে এস ইকুয়ালস টু বাক্স। বাক্সর মান ক্যালকুলেটর বলে দিবে, আমি না। দেখো বের করো। আপেক্ষিক গুরুত্বের ঘনত্ব গ্রাম পার লিটার এককে, গ্রাম পার এমএল এককে সেম। আচ্ছা 92.307। ঠিক আছে, যে টাইপের অঙ্কগুলো করলাম এই টাইপের অঙ্কগুলো খুব একটা আসে না, যেটা এখন করব সেটা আসবে। মানে এগুলোই সচরাচর যে কোনো অ্যাডমিশন এক্সাম বা বোর্ড পরীক্ষা এগুলোতে বেশি দেয়। লিখো 200 গ্রাম ভরের একটি লবণকে 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 300 গ্রাম ফুটন্ত পানিতে 300 গ্রাম ফুটন্ত পানিতে 300 গ্রাম ফুটন্ত পানিতে দ্রবীভূত করে দ্রবীভূত করে সম্পৃক্ত সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো। 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 এই দ্রবণকে শীতল করলে এই দ্রবণকে শীতল করলে কত গ্রাম দ্রব এই দ্রবণকে শীতল করলে কত গ্রাম দ্রব দ্রবণ থেকে পৃথক হয়ে যাবে। দ্রবণ থেকে পৃথক হয়ে যাবে। পৃথক হয়ে যাবে। ঠিক আছে, পৃথক হয়ে যাবে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস 25 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওটার সাথেই ওটার সাথেই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দ্রাব্যতা 54.4 গ্রাম। এর দ্রাব্যতা 54.4 গ্রাম পার 100 ml, মানে 100 গ্রাম H2O। ঠিক আছে, আচ্ছা এই জিনিসটা তো আমরা জানি যে যখন আমরা তাপ প্রয়োগ করি তখন যে কোনো দ্রবের দ্রাব্যতা মানে বেশিরভাগ ক্ষেত্রে বৃদ্ধি পায়। দ্রাব্যতা যদি বৃদ্ধি পায় তখন সেই গরম করা দ্রবণটাকে যখন আমরা ঠান্ডা করব তখন কিছু যদি সম্পৃক্ত হয়ে থাকে কিছু পরিমাণ দ্রব্য বের হয়ে আসবে। সেই সিস্টেমের অঙ্ক চলো করে দেখি। 25 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় আমাদের যে দ্রাব্যতা সেটা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এস 54.4, 54.4। দ্রাবকের পরিমাণটা কি আমাদের দেওয়া আছে? দ্রবণেরও দেওয়া নেই, দ্রবেরও দেওয়া নেই, কিন্তু দ্রাবকের পরিমাণটা দেওয়া আছে। কত দেওয়া আছে? 300 গ্রাম ফুটন্ত পানি, ওটাই কি দ্রাবকের পরিমাণ? তাহলে 300, উপরে হলো স্মল এম ইন্টু 100। স্মল এম এর মানটা এখান থেকে বের হবে, কত বের হবে বাক্স? এখন 63.5 আসে মেবি, 63.5 নাকি 2 আসে, 163.2। চিন্তা করো প্রাথমিকভাবে যখন আমরা ফুটন্ত পানিতে দিছিলাম তখন দ্রাব্যতাটা আসছিল কত? 200 আসছিল, মানে 200 গ্রাম আমাদের দ্রবীভূত ছিল যখন আমরা প্রাথমিকভাবে দিছি। 200 গ্রাম যদি থাকে আর সেখান থেকে এটার সম্পৃক্ত দ্রবণে আছে 163, তাহলে আমরা কতটুকু বের হয়ে আসবে যদি বাদ দিয়ে দিই টের পেয়ে যাবো। তাহলে বের হয়ে আসবে, পৃথক হয়ে আসবে, পৃথক হয়ে যাবে
ইকুয়ালস টু 200 মাইনাস 163 পয়েন্ট কত 163.2 কত আসে এটি 36.8 এত গ্রাম। এটাই অ্যান্সার। মানে বুঝতে পারছি জিনিসটা পুরোটা। আচ্ছা ঠিক আছে। ঘটনা হলো যে আমাদের বলা হয়েছে যে 200 গ্রাম ভরের একটি দ্রবকে 300 গ্রাম ফুটন্ত পানিতে দ্রবীভূত করার পর সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করা হলো। এই দ্রবণকে শীতল করলে দ্রবণটি থেকে কত গ্রাম দ্রব্য পৃথক হয়ে যাবে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা এত দেওয়া হচ্ছে। দ্রাব্যটা তো আমরা জানি, আর আগে আমাদেরকে বলছে 300 গ্রাম ফুটন্ত পানিতে আমরা 200 গ্রাম দ্রব্য যোগ করছি, মানে কি আমাদের দ্রাবকের পরিমাণটা বলে দেওয়া আছে। সেখান থেকে আমরা কি করলাম, সম্পৃক্ত দ্রবণে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সম্পৃক্ত দ্রবণে কতটুকু লবণটা থাকতে পারে সেই লবণটা পরিমাণ আমরা বের করে নিছি। লবণটার পরিমাণ বের করলাম, যেটা ফুটন্ত পানিতে ছিল, মানে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে আমাদের কত লাগছিল 200। সেই 200 থেকে যদি আমরা এটা বাদ দিই তাহলে তো টের পেয়ে যাবো যে কতটুকু অধিকৃত হবে, সেটা আমরা বের করে ফেলতাম। আচ্ছা, এই জিনিসটা একটু ডাটা মিসিং করতে পারে, ওখানে লেখা লাগতো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে, এটা একটা আমার ভুল ছিল। আচ্ছা, মোটামুটি এই টাইপের অঙ্ক আসে। আর এটাকে একটু ঘুরায় পেঁচায় দিয়ে বলতে পারে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল, সেটা যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কতটুকু অতিরিক্ত দ্রব্য দেওয়ার প্রয়োজন পড়বে। প্রসেস সেম, জাস্ট সেখানেও এরকম বিয়োগ করবা, যেটা আসবে ওটাই অ্যান্সার। খালি লিখবা যে এতটুকু অতিরিক্ত প্রয়োজন পড়বে, এর বেশি কিছু না। So, দ্রাব্যতার গুণফল ব্যাপারে আমরা একটু কিছু আলাপ আলোচনা করি। তাহিদ ভাইয়ের ভিডিও দেখে আসার কথা বলা হয়েছিল, দেখছিল তোমরা পাশে? ভরকের সূত্র কথা বলা হয়েছিল, আর হচ্ছে যে দ্রাব্যতার গুণফলের ব্যাপারে কিছু বলা হয়েছিল। ঠিক আছে, তো দ্রাব্যতার গুণফলে মনে করে একটা স্বল্প দ্রাব্য লবণ নিছি আমি, কিউপ্রাস সালফাইড। কিউপ্রাস সালফাইডটা যখন আয়নিত হবে তখন কি Cu2+ আর S2-, তাই তো? এটা যদি S মোল হয় তাহলে কপার কত মোল? S মোল। সালফাইড কত মোল? S মোল। ঠিক আছে, ভরকিয়ার সূত্র থেকে আমরা পাই K ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ Cu2+ সালফাইড 2- ডিভাইডেড বাই CuS। এটাকে এই পাশে বার করে দাও। K ইন্টু S ইকুয়ালস টু Cu2+ 2-। পুরো জিনিসটাকে আমরা বলতেছি KIP। কারণ আমি জানি না যে এই দ্রবণটা যেটা নিছি সেটা কি সম্পৃক্ত ছিল না অসম্পৃক্ত ছিল। যদি বলে দিই যে সম্পৃক্তর ক্ষেত্রে এটা হয়েছে তখন আমরা লিখবো KSP, বাট যেহেতু এখন বলা নাই সেহেতু আমরা লিখতে পারি KIP। আর KSPর মধ্যে যেটা পার্থক্য সেটা হলো KSP সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, KIP সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত 3 টাইপের যে কোনো দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, সেটা হলো KIP। এখানে KIP সমান লিখলাম Cu2+ সালফাইড 2-। এন্ড এটা যদি আমি বলে দিতাম যে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে, তাহলে সেটা আমরা লিখতে পারতাম KSP ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ Cu2+ S2-। কত দেওয়া আছে? S। এটা কত? S। দুটো মিলে S²। KSPর মানটা তাহলে কত বের হলো? S² আসলো। সেম প্রসেসে যদি আমরা যাই, অ্যালুমিনিয়াম ক্লোরাইডেরটা আমরা করি, চলো। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, Al3+ প্লাস 3Cl-। ঠিক আছে, এটা যদি S মোল হয় তাহলে এটা কত মোল? S। এটা কত? 3S। তাহলে এখানে হলো K ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ অ্যালুমিনিয়াম Cl- হোল কিউব। যেটা সহগ আছে সেটা কি ঘাত আকারে হয়ে যাবে? হ্যাঁ,
পাওয়ার বা ঘাত সেম জিনিস। নিচে হলো কনসেন্ট্রেশন অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটাকে এই পাশে পার করে নিয়ে যাও, কেএসপি ইকুয়ালস টু Al3 প্লাস Cl মাইনাস হোল কিউব। এটার মান ছিল কত? এস ইন্টু 3s, তার উপর কি হোল কিউব 27s⁴। ঠিক আছে, প্রতিটা ক্ষেত্রে যদি আমরা এরকম বের করতে যাই তাহলে আমাদের বেশ টাইম লস হয়। তো টাইম লস না করার জন্য আমাদের একটা সিম্পল একটা কথা, আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এর উপর আমরা। আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এর উপর আমরা। কিরকম চলো দেখে আসি। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম কয়টা আছে এখানে? অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা আছে। তাহলে আমার উপর আমি 1⁻1। ক্লোরিন কয়টা আছে? তিনটা, 3⁻3। এস এর উপর আমরা s⁻1+3। তার মানে আসলে এখানে 27s⁴। আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এর উপর আমরা। যে কোনো কিছু করতে পারো তুমি এটা দিয়ে। মনে করো তুমি নিশ্চয় ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 ক্যালসিয়াম কয়টা? ক্যালসিয়াম কয়টা? ক্যালসিয়াম তিনটা, 3⁻3। ফসফেট কয়টা? 2⁻2। এস এর উপর আমরা 2+3, মানে এখান থেকে আসবে 108 মানে 108 × s⁵। এটা হলো আমার উপর আমি, তোমার উপর তুমি, এস এর উপর আমরা। তো চলো এটা দিয়ে কিছু অঙ্ক করে আসি। 25°C তাপমাত্রায় 25°C তাপমাত্রায় কিউপ্রাস সালফাইড, সরি কিউপ্রিক সালফাইড, কিউপ্রাস বলতেছি কেন, কিউপ্রিক সালফাইডের দ্রাব্যতার গুণফল, কিউপ্রিক সালফাইডের দ্রাব্যতার গুণফল 6.3 × 10⁻36 6.3 × 10⁻36 মোল স্কয়ার পার লিটার স্কয়ার, মোল স্কয়ার পার লিটার স্কয়ার। কিউপ্রিক সালফাইডের দ্রাব্যতা নির্ণয় করো, কিউপ্রিক সালফাইডের দ্রাব্যতা নির্ণয় করো, কিউপ্রিক সালফাইডের দ্রাব্যতা নির্ণয় করো। দেখো দ্রাব্যতার গুণফল কেএসপিটা দেওয়া আছে, এটা থেকে আমাদের আসছিল কোনটা? এস স্কয়ার। এস এর মানটা বের করতে পারবো না, কেএসপি এর মানটা দেওয়া আছে, এস স্কয়ার চাইছে, বের করে ফেলো। জাস্ট ক্যালকুলেটরে চাপ দিলে হয়ে যাবে। তাহলে পরের অঙ্কটা লিখি। 15°C তাপমাত্রায় 15°C তাপমাত্রায় 15°C তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি, ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি 4.5 4.5 × 10⁻22। 15°C তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি 4.5 × 10⁻22। ওই দ্রবণের Fe3+, ওই দ্রবণের Fe3+, ওই দ্রবণের Fe3+ এবং OH- এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। ওই দ্রবণে Fe3+ ও OH- এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। চলো ফেরিক হাইড্রোক্সাইড, ফেরাম কয়টা আছে এখানে? একটা, 1⁻1। হাইড্রোক্সিল কয়টা? 3⁻3। s⁻1+3 27s⁴। ঠিক আছে, এখান থেকে যে কেএসপির মানটা তো আমাদের দেওয়াই আছে, কেএসপি = 27s⁴। এখান থেকে
আমাদের যে এস এর মানটা বের হবে, এস এর মানের একক কি হবে? একক অবশ্যই হবে মোল পার লিটার। মোল পার লিটার থেকে আমরা কি করব, মনে করো যে কনসেন্ট্রেশন অফ Fe3+ বের হয়েছে বাক্স মোল পার লিটার। এই বাক্সকে আমরা গুণ করব, ফেরামের যেহেতু বের করতেছি 56 দিয়ে গুণ করব, 56, তাহলে আসবে গ্রাম পার লিটার। এটাকে আরো বড় বাক্স আসবে, তার মানে ফেরামের যে দ্রাব্যতা সেটা হলো বড় বাক্স গ্রাম পার লিটার। বাক্সের মান ক্যালকুলেটর বের করো। আচ্ছা, ওএইচ এর ক্ষেত্রে, ওএইচ এর ক্ষেত্রে বাক্স যেটা আসছিল সেই বাক্স থাকলো, বাক্স মোল পার লিটার, কিন্তু বাক্সের সাথে আবার 3 গুণ করতে হবে। কারণ কি, 1 মোল ফেরিক হাইড্রোক্সাইড সমান কত মোল? 3 মোল হাইড্রোক্সিল আয়ন, 3 দিয়ে গুণ করতে হবে, তত মোল পার লিটার। এটার সাথে আবার যদি আমি 17 গুণ করি তাহলে পাবো গ্রাম পার লিটার। আরো বড় বাক্স, এটা অ্যান্সার। এই দুটো অ্যান্সার। চলো সুন্দর একটা অঙ্ক করে আসি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় FeOH3 এর কেএসপি। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় FeOH3 মানে ফেরিক হাইড্রোক্সাইড এর কেএসপি 4 × 10⁻38, 4 × 10⁻38। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় FeOH3 এর কেএসপি 4 × 10⁻38। সম্পৃক্ত জলীয় দ্রবণে, সম্পৃক্ত জলীয় দ্রবণে এটি 50% বিয়োজিত হয়। সম্পৃক্ত জলীয় দ্রবণে এটি 50% বিয়োজিত হয়। সম্পৃক্ত জলীয় দ্রবণে এটি 50% বিয়োজিত হয়। দ্রবণটির পিএইচ নির্ণয় করো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় FeOH3 এর কেএসপি 4 × 10⁻38। সম্পৃক্ত জলীয় দ্রবণে এটি 50% বিয়োজিত হয়। দ্রবণের পিএইচ নির্ণয় করো। পিএইচ, ঠিক আছে, চলো শুরু করি। FeOH3, এইটাতে আর আমার উপর আমি, তোমার উপর তুমি খাটবে না, কারণ এখানে 50% বিয়োজিত হয়। এখানে দেখো এস নিছি, সেই এস পরিমাণটাই বিয়োজিত হয়েছিল, এস পরিমাণটাই এখন আমাদের ক্যালকুলেশন আমরা করছি, কিন্তু এখানে কি 50% বিয়োজিত হচ্ছে, তখন আমাদের বেসিক থেকে আসতে হবে। Fe3+ 3OH, চিন্তা করো, এটা যদি এস নেই তাহলে এটা কত? 50% মানে 0.5S। এই 0.5 × 3S মানে এটা যা তা তো 3 গুণ, এটা 0.5 × 3S মানে এখানে তো 0.5S এটাই থাকবে, এখানে আসবে 1.5S, ঠিক আছে। যদি এটা হয় তাহলে এখন কেএসপি চিন্তা করো। কেএসপি, কেএসপি ইকুয়ালস টু কনসেন্ট্রেশন অফ Fe3+, কনসেন্ট্রেশন অফ OH মাইনাস হোল কিউব, ঠিক আছে, 0.5S ইন্টু 1.5S হোল কিউব 4 × 10⁻38। এখান থেকে এস এর মানটা আমাকে বের করে বলো তো, এস এর মানটা কত আসছে? (3.92 × 10⁻10), ঠিক আছে। আচ্ছা, এটা বের হলো কত? এস বের হয়েছে। এটার সাথে যদি আমরা 1.5টা গুণ করি তাহলে কি আমরা OH এর ঘনমাত্রা পাবো। তাহলে এখান থেকে আসি, কনসেন্ট্রেশন অফ OH ইকুয়ালস টু 1.5 × 3.92 × 10⁻10, 10⁻10, এটা কত আসে? যেটা আসুক বাক্স। OH আয়নের কনসেন্ট্রেশন জানি, ঘনমাত্রা জানি OH এর, তার মানে কি pH ইকুয়ালস টু 14 - POH প্লাস লগ অফ কনসেন্ট্রেশন অফ OH মাইনাস, বের হবে না এখান থেকে?
কত 4 শিওর? আচ্ছা, সুন্দর ঘটনা। এখানে আরেকটা ঘটনা ঘটে আছে, সেটা আমরা চেক করি নাই। সেটা হলো এই ঘাতটা কত আসছে, 10⁻10 আসছে না? এই জিনিসটা আসলে তোমাদের রাসায়নিক পরিবর্তনের মধ্যে আছে, শেষের দিকে আছে। যে একটা একটা অ্যাসিড বা একটা ক্ষার, মানে যখন পানিতে আমরা দিই না, পানি যখন একদম কোনো কিছু দেই না, বিশুদ্ধ পানি নিয়ে রাখছি, সেই বিশুদ্ধ পানির মধ্যে সেই পানিটা নিজে থেকে 10⁻7 সংখ্যক 10⁻7 মোল 10⁻7 মোল এইচ প্লাস থাকে, আর 10⁻7 মোল ওএইচ মাইনাসও থাকে, দুইটাই থাকে। তো যখন আমাদের ওএইচ মাইনাসের যে ঘাতটা আছে, সেই ওএইচ মাইনাসের ঘাতটা 7-এর কাছাকাছি হয় বা 7 থেকে ছোট হয়ে যায়, মানে -7-এর চেয়ে ছোট হয়ে যায়, তখন সেই জিনিসটা আমরা করি কি, এটার সাথে আমরা এটার মান কত বেরিয়েছে, 5.88 ইন্টু 10⁻10, এইটার সাথে আমরা এইটা যোগ করে দিই, 10⁻7 যোগ করে দিই। এই কাজটা যখন করি তখন আমাদের পিএইচ এর মানটা চলে আসে। এটা সম্পর্কে আসলে ডিটেলসে আমি বলি। আচ্ছা, পানি যখন আমরা বিশুদ্ধ পানি নিছি, বিশুদ্ধ পানি 25°C টেম্পারেচারে তোমার আপনা আপনি নিজে থেকে কোনো কিছু দিতে হয় না, জাস্ট 10⁻7 মোল এইচ প্লাস তৈরি করে এবং 10⁻7 মোল ওএইচ মাইনাসও তৈরি করে, নিজে নিজে আয়নিত হয়। এটা, এই জিনিসটাকে বলা হয় পানির আয়নিক গুণফল, KW। এখানে আমরা, তোমরা পড়বা যখন ওই যে রাসায়নিক পরিবর্তনের ইয়েটা পার করবা, তখন তোমরা পড়বা, অ্যাসিড ক্ষারে যখন যাবা রাসায়নিক পরিবর্তন, তখন এই জিনিসটা দেখবা। তো যখন আমাদের ক্ষারের, যখন আমরা ক্ষার যোগ করছি, সেই ক্ষারের যে OH এর ঘনমাত্রাটা বা অ্যাসিডের OH এর ঘনমাত্রাটা, অ্যাসিডের এইচ এর ঘনমাত্রাটা যখন আমাদের এই 10⁻7 থেকে কম চলে আসে, তখন আমরা এই 10⁻7টা যোগ করে ফেলাই। যোগ করলে তাহলে আমাদের অ্যাকচুয়াল পিএইচ এর বা পিএইচ এর মানটা চলে আসে। দেখো 7 পয়েন্ট সামথিং আসবে, 7.001 আসার কথা, 7.001। এটা আসলে তোমরা তোমাদের স্যারের কাছে যখন পড়বা তখন আরো বেশি ক্লিয়ার হবা, এক লেকচারে তো সমস্যা। সম আয়ন প্রভাব, সম আয়ন প্রভাব। সমায়ন প্রভাব, সমায়ন প্রভাবটা সম্পর্কে আমরা জানি যে একটা কি হয়, যখন আমরা কোনো তড়িৎ বিশ্লেষণ, মানে কোনো দুর্বল লবণের মধ্যে, কোনো দুর্বল তড়িৎ বিশ্লেষণের মধ্যে আমরা সমায়ন বিশিষ্ট অন্য কোনো যৌগ দেই, তখন সেই যৌগটাও বেশ ইয়ে, মানে কি বলে, যেটা দুর্বল তড়িৎ বিশ্লেষণ, সেটা দুর্বল তড়িৎ বিশ্লেষণটাকে সাম্যাবস্থা বাম দিকে শিফট করা দেয়। এই কারণে যে ঘটনাটা হয় যে তোমাদের মনে করো বেরিয়াম সালফেট, বেরিয়াম সালফেট নিছি, বেরিয়াম 2+ হয়েছে, SO4 2- হয়েছে, আর এই পাশে কি নিছি আমরা, বেরিয়াম ক্লোরাইড। যখন নিছি তখন সেটা কি হচ্ছে, বেরিয়াম 2+ আসছে, Cl টুয়াইস Cl- আসছে। এই জিনিসটা যখন আমরা নিছি তখন এই বেরিয়াম আয়নটা বেশি হওয়ার কারণে এই বিক্রিয়াটা, মানে এই বেরিয়াম সালফেটের যে দ্রাব্যতা, সেই দ্রাব্যতা কমে যায়, দ্রাব্যতাটা কমে যায়, দ্রাব্যতার গুণফল কিন্তু কমে না, কেএসপির মান সেম থাকে, কেএসপি সেম থাকে, জাস্ট বেরিয়াম সালফেটের দ্রাব্যতাটা কমে যায়। তো এই যে দ্রাব্যতা কমে যাওয়ার যে প্রভাবটা, এটাকে আমরা বলছি সমায়ন প্রভাব। এক্ষেত্রে আমাদের ওই বেসিক থেকে আসতে হয়, যখন আমরা ক্যালকুলেশন করি কেএসপির মানটা, কেএসপির মানটা যখন আমরা ক্যালকুলেশন করি, ক্লোজ টু বেরিয়াম 2+ আর কি SO4 2-, এটা নেই। বেরিয়াম 2+ এর ঘনমাত্রা মনে করো যে একটা দ্রবণে ছিল তোমার এক্স মল পরিমাণ আসছে এখানে, আর এই যে বেরিয়াম ক্লোরাইড নিছি, এই বেরিয়াম ক্লোরাইডের যে ঘনমাত্রা সেটা আসছে 0.1 মোলার। তাহলে বেরিয়াম আয়নের ঘনমাত্রাটা কত, এক্স প্লাস 0.1। বেরিয়াম যদি এখানে এক্স থাকে, বেরিয়াম সালফেট তার মানে এক্স ছিল, আর সালফেটটা কত, এক্স পরিমাণ, এক্স। এইভাবে আমরা বেরিয়াম সালফেটের দ্রাব্যতাটা আমরা ক্যালকুলেশন করে থাকি। চলো এই জিনিসটা নিয়ে একটা অঙ্ক করে আসি। 25°C তাপমাত্রায়, 25°C তাপমাত্রায় কেএসপি ইকুয়ালস টু, বেরিয়াম সালফেটের কেএসপি, 25°C তাপমাত্রায় বেরিয়াম সালফেটের কেএসপি 1.1 ইন্টু 10⁻10। 25°C তাপমাত্রায়
বেরিয়াম সালফেটের কেএসপি 1.1 ইন্টু 10⁻10, 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রাব্যতা কত? 0.1 মোলার বেরিয়াম ক্লোরাইড দ্রবণে দ্রাব্যতা কত? জাস্ট সেম জিনিস, কেএসপির মানটা বসায় দাও, এখান থেকে এক্স এর মান বের হয়ে আসবে। এটা কি বুঝতে পারছি জিনিসটা, সমান প্রভাবটা? কেএসপির মানটা বসায় দাও, দেখালে তাহলে এক্স এর মানটা চলে আসবে। এক্স এর মান মনে করো আসছে বাক্স, দ্রাব্যতার গুণফল নিয়ে আমরা লাস্ট একটা অঙ্ক করব। আচ্ছা, লাস্ট অঙ্কটা একটু লেখো তাহলে। মনে করি একটি লবণ এক্স এ ওয়াই বি, এক্স এ ওয়াই বি, মনে করি একটি স্বল্পদ্রাব্য লবণ এক্স এ ওয়াই বি, মনে করি একটি স্বল্পদ্রাব্য লবণ এক্স এ ওয়াই বি। লিখছো এক্স এ ওয়াই বি, এর কেএসপি এর মান, এর কেএসপি এর মান 1.1 ইন্টু 10⁻20, 1.1 ইন্টু 10⁻20, 10⁻20, 1.1 ইন্টু 10⁻20 লিখছি। আচ্ছা, এবং এর দ্রাব্যতা 1.4 ইন্টু 10⁻8, এবং এর দ্রাব্যতা 1.4 ইন্টু 10⁻8, এবং এর দ্রাব্যতা 1.4 ইন্টু 10⁻8। লবণটির সংকেত নির্ণয় করো, লবণটির সংকেত নির্ণয় করো। মানে সংকেত নির্ণয় বলতে জাস্ট এই যে এ এর মানটা বের করবা, বি এর মানটা বের করবা। কেএসপি দেওয়া আছে, এটা হলো কেএসপি, আর এটা হলো এস দ্রাব্যতা। এ আর বি এর মানটা বের করো, একটু ট্রাই করো এটা। আচ্ছা, এই যে মানটা একটু চেঞ্জ করো, -7 এটার মান, 1.4 ইন্টু 10⁻7। এ এবং বি এর মানটা বের করো, 1.4 ইন্টু 10⁻7। এ আর বি এর মানটা বের করো। দেখো, কারো মাথায় কোনো আইডিয়া আসে যে কিভাবে অঙ্কটা সলভ করা যেতে পারে? আচ্ছা, দেখো, এক্স এ ওয়াই বি মানে আমরা কেএসপি ওই আমার উপর আমি তোমার উপর তুমি থেকে লিখতেই পারি a টু দি পাওয়ার a ইন্টু বি টু দি পাওয়ার বি ইন্টু এস টু দি পাওয়ার a প্লাস বি। কেএসপি এর মানটা হলো 1.1 ইন্টু 10⁻20 ইকুয়ালস টু a টু দি পাওয়ার a ইন্টু বি টু দি পাওয়ার বি। এস এর মানটা কত জানি, 1.4 ইন্টু 10⁻7 a প্লাস বি। এক লাইন করে দিলাম, এইবার একটু কেউ ট্রাই করলে করতে পারো। আরেকটা জিনিস একটু জানাই দিয়ে রাখি তাহলে, সমীকরণ আছে একটা, চলক আছে দুইটা। মানে কার কার মনে হতে পারে মানে মনে হচ্ছে যে ডাটা মিসিং আছে? কার কার মনে হচ্ছে? চলো, সমীকরণ একটা কিন্তু চলক আমাদের দুইটা, এটা যদি আমরা ম্যাথমেটিক্সের সাহায্যে সলভ করতে যাই তাহলে আমাদের জীবনে সলভ হবে না, কারণ এ এর মান অসংখ্য আসবে, বি এর মান অসংখ্য আসবে। সেখানে আমরা কেমিস্ট্রি আমাদেরকে বেশ কিছু সীমাবদ্ধতা দিয়ে রাখছে, যেরকম এক্স এ ওয়াই বি, এ আর বি এর মান কি ভগ্নাংশ হইতে পারে? কোন লবণের এরকম সংকেত দেখছো যে X5O7? দেখছো? মানে বাস্তবে দেখছো কখনো? দেখো নাই। সবগুলো কি সর্বোচ্চ 2 আর 3 পর্যন্ত হইতে পারে? তো এটা লেখো এ বি কেএসপি। এর মান 1 হতে পারে, বি এর মান 1 হতে পারে, এর মান 1, বি এর মান 2, এর মান 1, বি এর মান 3। এটার মান 2 হইতে পারে, এটার মান 1 হইতে পারে, এটার মান 3 হইতে পারে, এটার মান 1 হইতে পারে, হতে পারে 2 3 3 2, এই কয়েকটা জিনিস হইতে পারে। এই প্রসেসটার নাম হলো ট্রাই অ্যান্ড এরর। মানে বারবার চেষ্টা করবা, ভুল হবে, পরেরটাতে যাবা। 1 1 বসায় দিয়ে যদি কেএসপির মানটা মিলে যায় তাহলে 1 1 ঠিক, 1 আর 2 বসায় দিয়ে যদি কেএসপির মান মিলে তাহলে এটা ঠিক, যেটাতে মিলবে সেটা ঠিক। এটা বারবার করে 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 দেখতে হবে।
যেটা মান মিলবে সেটা ঠিক। 2 1 আর 1 2 এই দুটোর জন্য দেখবে এর মানটা মিলে যাবে। সংকেতটা আসবে হয় x21 x2y অথবা xy2, এই দুটো সংকেত আসবে। বাসায় বসে ট্রাই করবে, ক্যালকুলেটর দিয়ে হবে না এটা। ঠিক আছে, এটা একটা অঙ্ক ছিল। লাস্ট একটা অঙ্ক দেখবো আমরা, দেখে আজকের মতো আমাদের শেষ। হ্যাঁ বলো। হ্যাঁ, এর বেশি কখনো আয় নিতে হবে না। কারণটা কি? ওটা সমযোজী ধর্ম চলে আসে না। যদি 4-এর দিকে চলে যায় তখন কি সমযোজী ধর্ম থাকে, তখন সমযোজী ধর্ম কি আয়নিত হয়? সমযোজী যৌগ দেখছো কার্বন টেট্রাক্লোরাইড আয়নিত হচ্ছে, C4+Cl- হচ্ছে না। এটা আচ্ছা, লাস্ট একটা অঙ্ক লিখো। বেরিয়াম সালফেট এবং স্ট্রনশিয়াম সালফেট, বেরিয়াম সালফেট এবং স্ট্রনশিয়াম সালফেটের দ্রাব্যতা, বেরিয়াম সালফেট এবং স্ট্রনশিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল, বেরিয়াম সালফেট এবং স্ট্রনশিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল যথাক্রমে 10⁻10 বেরিয়াম সালফেট এবং স্ট্রনশিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল যথাক্রমে 10⁻10 এবং 10⁻7। 10⁻10 এবং 10⁻7 হলে এদের দুটির মিশ্রিত দ্রবণে, এদের দুটির মিশ্রিত দ্রবণে, এদের দুটির মিশ্রিত দ্রবণে উভয়ের দ্রাব্যতা কত? উভয়ের দ্রাব্যতা কত? উভয়ের দ্রাব্যতা কত? বেরিয়াম সালফেট এবং স্ট্রনশিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণের মিশ্রণে বেরিয়াম সালফেট এবং স্ট্রনশিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল যথাক্রমে 10⁻10 এবং 10⁻7। এদের সম্পৃক্ত দ্রবণের মিশ্রণে উভয়ের দ্রাব্যতা কত? বেরিয়াম সালফেট এবং স্ট্রনশিয়াম সালফেট, এতদিন আমরা দেখে আসছিলাম যে সময়ের প্রভাবটা খাটে একটা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আর একটা সবল তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু এই ক্ষেত্রে যেটা আমরা নিছি দুটাই দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। SR2+, SO4 2-। এটা যদি x মোল দ্রবীভূত হয় তাহলে এটা কি x আসবে, এটা x আসবে, এটা y আসলে এটা y আসবে, y আসবে। KSP এর মানটা ধরো, KSP ইকুয়ালস টু কি? কনসেন্ট্রেশন অফ বেরিয়াম আয়ন প্লাস সালফেট আয়ন, মানে ইনটু সালফেট আয়ন। বেরিয়ামের ঘনমাত্রা কত? x, সালফেটের কত? x প্লাস y। দ্রবণে কি দুইটাই আছে, সেই জন্য x প্লাস y, x প্লাস y। একটা সমীকরণ পাবা, মানটা হলো 10⁻10। নিচেরটার ক্ষেত্রে KSP প্রাইম SR2+, SO4 2-। এটার ক্ষেত্রে কি y ইন্টু x প্লাস y, দুইটা 10⁻7। দেখো চলক কোনটা? একটা দুটা চলক আছে, সমীকরণ আছে দুইটা, সমাধান হবে না? হবে না। বাসায় বসে ট্রাই করব। আজকে এই পর্যন্ত থাকলো তোমাদের দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল।